আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এর গত মাসে 4 তারিখে যে উচ্চ ভাতা 10% বৃদ্ধি করার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, তা আবার এই চলতি মাসের 5 তারিখে অর্থ মন্ত্রণালয়টি নাকচ করে দিয়েছেন বা বাতিল করে দিয়েছেন বৃদ্ধির প্রস্তাবটা। এই বিষয়টা কথা বলবো। অর্থাৎ এই শিক্ষকদের 10% বা শিক্ষকদের বর্ধিত 10% উৎসাহ ভাতা নাকচ করে দেওয়া নেপথ্যের কারণগুলো কি কি, আমি সেই কারণগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, তবে আশা করি একমত হলেও হতে পারেন। কেন এই বৃদ্ধিপ্রাপ্ত 10% উৎসাহ ভাতা প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বা অর্থমন্ত্রী নাকচ করে দিলেন? এই নেপথ্যের কারণগুলো কি কি বা কি কারণে করে দিলেন? প্রথম যে কারণটা কথা বলবো সেই কারণটা হচ্ছে, এখানে প্রথম কারণ আমি কথা যেটা বলছি, প্রথম কারণটা হচ্ছে আমলাদের ষড়যন্ত্র। এখানে পরিষ্কার আমলাতন্ত্রের একটি কুচক্র, একটি ষড়যন্ত্র কাজ করছে। কারণ আমি এর আগে বলছি, আমাদের দেশের এই আমলারা কখনো চায় না এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা একটি সুষ্ঠু সুন্দর জীবনযাপন করুক বা তাদের দাবি দাওয়াগুলো খুব সুন্দরভাবে পূরণ হয়ে যাক, বা তারা একটি মানে সুন্দরভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত করুক। এদেশের আমলারা সবসময় চায় এমপিভুক্ত পেশা যারা কর্মরত আছে তাদেরকে কিভাবে তাদের অধিকার বা ন্যায্য অধিকারগুলো বঞ্চিত করে তাদেরকে দাবায় রাখা যায়, তাদেরকে মাথা তুলে দাঁড়াতে দিতে তারা চায় না। তারা সবসময় চায় একটি বিভাজন রেখা মাধ্যমে সরকারি এবং এমপিভুক্ত পেশা চাকরিজীবীদের একটা বিভাজন রেখার মাঝখানে টেনে রাখতে চায়। তারা কখনোই এমপিভুক্ত শিক্ষকদের বা এমপিভুক্ত পেশাজীবীদের মানে স্বাবলম্বী হিসাবে তুলে দিতে মানে তৈরি করতে দিতে চায় না। কারণ তারা জানে যে তাদেরকে যদি স্বাবলম্বী করে দেওয়া হয় তাহলে হয়তোবা তারা তারা মনে করে যে তারা তাদের কথা মতো চলবে না, বা তাদের সবচেয়ে বড় কথা তাদের গুরুত্ব হ্রাস পেয়ে যাবে, তারা তাদের অন্যায্য ছড়ি ঘোরাতে পারবে না। সরকারি এবং বিভক্ত পেশার মধ্যে যদি দূরত্ব যত কমে যাবে তত তাদের তাদের তারা মনে করে তাদের গুরুত্ব কমে যাবে। এই সকল বিভিন্ন কারণে সকল সময় এই এমবিভুক্ত পেশাজীবীদের বিপক্ষে এই সরকারকে বিভিন্ন সময় যে বিভিন্ন সরকার ব্যবস্থা পরিচালিত হয় তাদের কাছে কান ভারী করে এই আমলারা। এমবিভুক্ত পেশার গুরুত্বটা কখনোই সরকারকে বুঝতে দিতে চায় না। তারা উল্টাপাল্টা বুঝ দিয়ে তাদের দাবিগুলো সরকারের কাছে যৌক্তিকভাবে উপস্থাপন তারা করতে দেয় না, বা যৌক্তিকভাবে উপস্থাপন করা হলেও সেগুলোকে তারা গুরুত্ব দিতে দেয় না সরকারকে। কারণ সরকার ব্যবস্থা যে কোনো সরকারই অনেকটা বা অনেকাংশেই এই আমলাদের উপর নির্ভরশীল। তারা মানে সত্য মিথ্যা বোঝায় এই আমলাতন্ত্র বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে সত্য মিথ্যা বুঝিয়ে এমপিভুক্ত পেশাজীবীদের ন্যায্য অধিকারগুলো থেকে, ন্যায্য পাওনা অধিকারগুলো থেকে সরকারকে দূরে রাখে। দিয়ে মানে একটাই, এর অর্থ একটাই যে তারা তাদেরকে বঞ্চিত রাখবে যাতে তাদের গুরুত্ব আমাদের গুরুত্ব বেশি হয়। সরকারিদের সমকক্ষ এমপিভুক্ত শিক্ষকদের এই আমরা কখনোই হতে দিতে চায় না। এরপরে যে কারণটা আছে সেই কারণটা হচ্ছে সরকারের আভ্যন্তরীণ একটা বিষয় আছে। গোপন সূত্র খবর বা গোপনভাবে জানা গেছে যে শিক্ষামন্ত্রী যখন এই 10% বৃদ্ধির ডিও লেটার অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছিলেন, এটা অর্থ মন্ত্রণালয়কে আগে থেকে অবহিত করা হয়নি, এবং অনেকে বলে এটা নাকি প্রধানমন্ত্রী সেভাবে জানতেন না।
প্রধানমন্ত্রীকে পরে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা তাদের নিজেদের মধ্যে একটি বোঝাপড়ার ঘাটতি এবং কে বড় এই ধরনের একটি ইগোর সমস্যার কারণে পরবর্তীতে তারা যখন জানতে পারছে যে তাহলে শিক্ষামন্ত্রী আগেই এত বড় পদক্ষেপ নিলেন তাদের সাথে আলোচনা ব্যতীত, যার কারণে এই বিষয়টা অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী ভালোভাবে নেয়নি। একটা সবাই জানেন যে আগামী জুলাই থেকে আমাদের 7.5% বাড়ি ভাড়া আরো বৃদ্ধি পাবে। পূর্ববর্তী সরকারের দেওয়া মতে মানে প্রজ্ঞাপন মতে 7%, আমরা 7.5% তাৎক্ষণিক পেয়েছিলাম, 7.5% আমি জুলাই থেকে পাবো। সেই হিসাবে জুলাই থেকে কিছু এমপিভুক্ত শিক্ষকদের কিছু আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে। এই বৃদ্ধিটা তখনকার আমলারা ভালোভাবে নেয়নি এবং এই বৃদ্ধিটা তখনকার আমলাদের চাপের মুখে এমপিভুক্ত পেশাজীবীরা দিতে বাধ্য করেছিল। বিধায় তারা এমপিভুক্ত পেশাজীবীদের বিপক্ষে কাজ করতেছে। কিন্তু দেখেন কেন বলছে কথাটা, কেন বলছে বিপক্ষে কাজ করতেছে, বিষয়টা অন্যভাবে কেউ নেবেন না। এখন ওই বিগত সালের 2025 সালের শিক্ষকদের বড় ধরনের আন্দোলনের পর যখন সরকার বা আমলাদের বিপক্ষে আন্দোলন করার পর তৎকালীন শিক্ষা সচিব বলেছিলেন যে কোনো মতেই আর 0.5% দেওয়া যাবে না 5% ঘোষণা করার পর, তখন গোটা দেশে যখন এমপিভুক্ত শিক্ষক সমাজেরা আন্দোলনে ফুসে উঠে সরকার 15% দিতে বাধ্য হয়, তখন এই আমলাদের মানে এই ইগো সমস্যা তৈরি হয়। তখন থেকে এরা এই আমলারা এমপিভুক্ত পেশাজীবীদের কিভাবে বিপদে ফেলা যায় সে চেষ্টারত। দেখেন তার একটা নমুনার কথা বলি, এরপর থেকে কিন্তু আমি এটা অন্যায্য বা অন্য বলবো না, এটা ঠিক আছে, আমিও চাই এই পদক্ষেপগুলো গ্রহণ করা হোক, কিন্তু এই পদক্ষেপের নামে হয়রানি, পদক্ষেপের নামে যদি চক্রান্ত কাজ করে তাহলে সেটা অন্যায্য, সেটাকে অন্যায্য বলবো। করতেছে সারা দেশে মানে ভুয়া সনদধারীদের চিহ্নিত করতেছে, ভালো কথা, এটা করা উচিত, এতদিন করেননি কেন? প্রশ্নটা হচ্ছে এতদিন করেননি কেন? এই ভুয়া জাল সনদধারীদের তাহলে বেতনটা হলো কি করে? এই বেতন প্রদানের সাথে জড়িত কারা? এখন কেন হঠাৎ করে? এটা তো আগামী পরশু বা বিগত দিনে, বিগত 1 মাসে 2 মাস আগে তারা বেতন পায়নি বা এদের চাকরি হয়নি, তখন হলো কি করে? তো এই যে একটা বিষয় যে বললাম যে ইগো সমস্যা, তো এই বিষয়গুলো কাজ করতেছে। তো সেখান থেকে যে 7.5% তারা পাচ্ছে, আমাদের কাছে জোর করে দাবি আদায় করে নিল, আবারও যদি 10% উৎসব ভাতা দিয়ে দেয় সরকার, না চাইতে সরকার যদি দিয়ে দেয়, এবং পাশাপাশি যদি এখানে আরেকটা বিষয় জড়িত, যেটা সেটা হচ্ছে যে 10% দিয়ে দেওয়া মানে 10% বৈষম্য কমে গেল। বৈষম্য কমে গেলে তো আমাদের সমস্যা, তারা এটা মেনে নিতে পারেনি। আর এই কারণে কি করতেছে, আমরা ওই অর্থ মন্ত্রণালয় যে সচিব আছে বা আমলা যারা আছে তারা এবং প্রধানমন্ত্রীর সাথে যারা জড়িত, তারা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কান ভারী করে বিষয়টা নাকচ করে দিতে ইয়ে করছে, অনুপ্রেরণা দিয়েছে আর কি। এখন যদি এই 10% উৎসব ভাতা কার্যকর করে, তাহলে শিক্ষক কর্মচারীদের মধ্যে, বিভিন্ন পেশাজীবীদের মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হবে যে বিগত ঈদুল ফিতরের যে আগে যেহেতু ঘোষণা করেছিল সেটার বকেয়া দিতে হবে, এবং যদি সেটা যদি বাদও যায়, এই ঈদের আগে, ঈদুল আজহার আগে যদি এটা কার্যকর করা হয় তাহলে ঈদুল আজহারটা দিতে হবে। তাহলে এখন যদি এই বর্তমানে যদি না দেওয়া হয়, বর্তমানে যদি কার্যকর করা না হয়, তাহলে এই 2 ঈদই দেওয়া লাগতেছে না। কারণ হিন্টসে পাওয়া গেছে শিক্ষামন্ত্রীর কথা থেকে যে উৎসব ভাতা তিনি 17 বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি, তবে চলতি বছর 10% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে। সরকার পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানান তিনি।
তাহলে এই যে কথাটা যে বলেছেন, তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, আমরা ধারণা করতে পারি যে এখন দিলে ঈদুল ফিতরটা দেওয়া লাগতে পারে। বিধা তারা হয়তো ওই চিন্তাতে যে হয়তো বা একবারে যদি ঈদুল আজহার আগ মুহূর্তের ঘোষণা দিয়ে বাস্তবায়ন করবে, যাতে এখন এটা দেওয়া না লাগে, পরবর্তীতে শুধু ঈদুল আজহারটা দিলেই এটা বেঁচে যাচ্ছে। এটা হচ্ছে ছোট মানুষের উদাহরণ, ছোট মানুষের উদাহরণ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা বিভিন্ন ভাবে খরচ করে ফেলতেছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। এই যে দেশের জ্বালানি সংকটের যে কথা, জ্বালানি সংকট যে উদাহরণ সামনে নিয়ে আসা হচ্ছে, এই জ্বালানি সংকট যে পর্যায়ে চলে যাচ্ছে বা চলে গেছে, সরকার যে ভর্তুকিটা দিচ্ছে, এই ভর্তুকিটা কে পাচ্ছে? এই ভর্তুকিটা পাচ্ছে তাদের দলীয় লোকজন, দলীয় লোকজন, দলীয় যে ডিলার এজেন্ট যারা আছে তারা পাচ্ছে। তেল কি সরকারের বেঁধে নিয়মে বিক্রি হচ্ছে? হচ্ছে না তো। পার কেজি তেল 20 টাকা, ডিজেল এগুলো 20 টাকা, 20 টাকা পার কেজি বেশি দাম বিক্রি করতেছে এজেন্টরা। পেট্রোল বিক্রি হচ্ছে 200-250 টাকা বিভিন্ন ভাবে। দেখ আমি এই সকল কারণে, বর্তমানে এই সকল কারণেই এই উৎসব ভাতাটা 10% শিক্ষামন্ত্রী করাচ্ছে যে আগামী ঈদুল আজহা থেকে বৃদ্ধি পেতে পারে। যদি বৃদ্ধি পায় তাহলে এখন পরিষ্কার বলতে হবে যে এখন ঘোষণা না দেওয়ার কারণে, একমাত্র কারণ এটাই যে এখন ঘোষণা দিলে ঈদুল ফিতরটা দেওয়া লাগতে পারে এই আকারে, ওকে আকারে। তো ঈদুল আজহার আগে আগে দিলে দেওয়া হবে না, দিতে হবে না, বিধাতা এটা এখন ঘোষণা দিচ্ছে না। তো এই আমার কাছে, আমার মতে বা আমার অ্যাজাম্পশন মতে বা আমার হিসেব মতে এই সকল কারণেই শিক্ষকদের 10% উৎসব ভাতা বৃদ্ধি এই মুহূর্তে করলো না সরকার। এখন আগামীতে দেখা যাক কি অবস্থা হয়। আপনারা যদি আমার বিষয়গুলোর সাথে একমত হন তাহলে কমেন্ট করে জানাবেন, দ্বিমত হলে আপনার মতামত আপনি কমেন্টে জানান। আমি এগুলো নিয়ে আলোচনা করে আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানেই আমার কথাগুলো শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।